আমরা পড়বো কারচপের সূত্র। আজকে ডেট কত? কত ডেট আজকে? আজকে 13 তারিখ ডেট, 13/6/2024। কারচপের সূত্র এটা পিওরলি ম্যাথামেটিক্যাল, পাতি অঙ্ক কষা। এবং কেসটা কি, কিভাবে, কেন কারচপ সূত্র দিল, কেন এই সূত্রগুলো আমাদের ব্যবহারে আসে, সেটা আমরা বুঝবো। আর সূত্রগুলো কি কি, ল শুধু নয়, লজ, দুটো ল আছে, ঠিক আছে। কারচপের সূত্র, এটাকে বাংলায় লেখে কারশফের সূত্র। তাহলে আজকে আমরা যে যে বিষয়গুলো পড়বো, ফার্স্ট হচ্ছে কেন কারশফের সূত্র, কেন হঠাৎ করে এই সূত্রটা আমরা ব্যবহার করতে গেলাম, বা কেনই বা সিলেবাসে আছে তোমাদের, এটা প্রথম জানবো। তারপরে কোন কাজে লাগে, কেন মানেই হচ্ছে কোন কাজে লাগে, কোন কাজে ব্যবহৃত হয়, এটা জানার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে যে এই যে কারচপের সূত্রগুলো কি কি, এখানে দুটি সূত্র আছে, এই সূত্রগুলো কি, এদের তাৎপর্য কি, এগুলো কি বোঝায়, এই সূত্রগুলো কি বোঝায়, তাৎপর্য কি, আমরা বোঝার চেষ্টা করব। তারপর আমরা আহ, আহ, এর ব্যবহার করব, সূত্রের ব্যবহার করব। আর যতটুকু আমাদের টাইম থাকবে সেই অনুযায়ী আমরা দুটো তিনটে প্রবলেম করব। কোনোভাবেই এখানে একদম তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না, বুঝতে হবে পুরো ক্লিয়ারলি। প্রথম প্রশ্নের উত্তর, ফার্স্ট প্রশ্নের উত্তর যেটা 1 নাম্বার, সেটার অ্যান্সার হচ্ছে যে ধরে নাও আমরা ওহমের সূত্র, তাহলে প্রথম আমরা বলছি কেন কারচপের সূত্র, এটা আমরা আগে জানার চেষ্টা করবো। আমরা প্রতিটা চ্যাপ্টার পড়ার আগে, এবং তোমরা যখন বড় হবে তখন প্রত্যেকটা নতুন নতুন টপিকস যখন তোমাদের সিলেবাসে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের প্রথম নিজেদের জিজ্ঞাসা থাকবে, সেগুলো হয়তো ক্লাসে কোনো স্যার বা ম্যাডাম বলবেন, কেউ বলবেন না, কিন্তু নিজেদের কাছে নিজেদের প্রশ্ন প্রথম থাকতে হবে যে কেন এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে, এই চ্যাপ্টারটা পড়ে আমার আগে যে জ্ঞানগুলো ছিল সেই জ্ঞানের সাথে এই চ্যাপ্টারটা কি নতুন জিনিস অ্যাড করছে, এবং কি দরকার সেটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি দরকারটা বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেমন ভাবে এটা কাজ করে। তাহলে কারচপের সূত্র কি, এটা বেসিক্যালি কোনো জটিল বর্তনীতে বিভব পার্থক্য এবং বর্তনীতে বিভব পার্থক্য মানে দুটি দুটি যে কোনো বিন্দুর বিভব পার্থক্য, বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এবং বর্তনীতে থাকা যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে, মান প্লাস দিক, যদি আমরা তড়িৎ প্রবাহের দিকের কথা আলোচনা করি, বাম দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচে না নিচ থেকে উপর দিকে, এদিক থেকে এদিকে না এদিক থেকে এদিকে, সেই ডাইরেকশন, মান ও দিক নির্ণয় করতে কারচপের সূত্র ব্যবহৃত হয়। তাহলে কি এমন আলাদা জিনিস, আমরা তো আগে প্রিভিয়াসলি আমরা কি শিখেছি, ভোল্টেজ আর কারেন্টের সূত্র, আমরা প্রিভিয়াসলি কি শিখেছি, ভোল্টেজ আর কারেন্টের সূত্র কে দিয়েছে, একদম তাই। তাহলে প্রিভিয়াসলি আমাদের জানা হচ্ছে ওহম সূত্র, ওহমস ল, ওহমের সূত্র আমাদের জানা।
যেখানে ওহম কি বলেছেন, যে কোনো একটা রোধ যদি থাকে, সেই রোধের মান যদি আর হয় এবং তার দুই প্রান্তের দুটো পয়েন্ট যদি এ এবং বি হয় এবং এর বিভব যদি ভিএ হয়, এর বিভব যদি ভিবি হয়, ভিএ যদি গ্রেটার দেন ভিবি হয়, তাহলে কারেন্ট এদিক বরাবর যাবে এবং সেই কারেন্টের মান যদি আই হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আই ইন্টু আর। এটা ওহম বলেছে। তাহলে যদি আমার রোধ জানা থাকে আর যদি বিভব পার্থক্য জানা থাকে, তাহলে তো আমি কারেন্ট বার করতেই পারবো। বা আমরা ওহমের সূত্র থেকে এটা হচ্ছে একদম ওহমের সূত্র, সিম্পল ফর্মুলা। এবার এই ওহমের সূত্র আমরা অ্যাপ্লাই করে এরকমও আমরা বর্তনীতে বার করেছি। একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে তড়িৎ কোষ আছে একটা, সেই তড়িৎ কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে আর, তার তড়িৎচালক বল আছে ই। এবার এই তড়িৎ কোষের সাথে যদি কোনো একটা রোধ যোগ করি, সেই রোধটা হতে পারে একটা বাল্ব, হতে পারে একটা ফ্যান, হতে পারে, যার রোধ ধরে নাও ক্যাপিটাল আর, তাহলে কি আমি এখানে এই দুই প্রান্তের বিভব প্রভেদ বার করতে পারবো না? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে এ এবং বি এর মধ্য দিয়ে প্রবাহ কত জিজ্ঞেস করলাম, ধরো 2 নাম্বার জিজ্ঞেস করলাম এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, বিভব প্রভেদ বা পার্থক্য কত। এটাকে আমরা ওহমের সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো কি পারবো না? ওহমের সূত্র দিয়ে ক্যালকুলেট করতে পারবো? একদম পারবো। ওহম ল দিয়ে ব্যবহার করে ক্যালকুলেট করতে পারবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবশ্যই পারবো। তাহলে এইরকম একটা নেটওয়ার্কের জন্য পারি, কি করে ক্যালকুলেট করব? এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস, কারেন্ট এইভাবে যাবে, সেই কারেন্টের মান যদি আই হয়, তাহলে আমরা জানি কি কারেন্ট সমান হচ্ছে নেট নেট তড়িৎচালক বল, তাই তো? নেট তড়িৎচালক বল বাই মোট রোধ। এটাই ওহমের সূত্র। কারণ তড়িৎচালক বল বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক্যালি বিভব পার্থক্য, তাহলে ভোল্টেজের ডিফারেন্স, এটাই হচ্ছে নেট বিভব। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি আই সমান নেট তড়িৎচালক বল মানে হচ্ছে ই, আর মোট রোধ দেখো, এই যে আর রোধ আছে আর এখানে যে স্মল আর রোধ আছে, দুজনের মধ্যে দিয়েই কারেন্ট যাচ্ছে আই, তার মানে এই আর প্লাস এই আর, এই দুটো শ্রেণীতে আছে। তাহলে আমি তড়িৎ প্রবাহ পেলাম। তাহলে এই তড়িৎ প্রবাহ, এই যে আইটা ক্যালকুলেট করলাম আমি এখানে, এই আইটাই তো, এই তড়িৎ প্রবাহই তো আর রোধের মধ্যে দিয়ে গেছে, দেখো এই আইটাই গেছে এখানে, সেই আইটাই এদিকে এসছে আই, সেই আইটাই এখানে ঢুকেছে আই। তার মানে এখানে যে দুটো রোধ আছে, একটা রোধ হচ্ছে বাহ্যিক রোধ, যে রোধটা কোনো বাল্ব হতে পারে, কোনো ফ্যান হতে পারে, তার মধ্যে দিয়ে যে রোধটা, তার তার যে রোধ সেটা, তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, প্লাস একটা ব্যাটারির ভেতরের যে বাধা বল থাকে, অভ্যন্তরীণ রোধ, তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, সেটা আমরা ইজিলি ওহমের সূত্র ব্যবহার করে ক্যালকুলেট করতে পারছি। আর যদি তাহলে আমরা প্রথম 1 নাম্বার একটা ক্যালকুলেশন করে ফেললাম। 2 নাম্বার একটা কি করে ক্যালকুলেট করব? এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। 2 নাম্বার একটা, এটা হচ্ছে সিম্পল ওহমের সূত্র। ওহম কি বলেছে? দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি সমান কি হয়? আই ইন্টু আর। তাহলে আই ইন্টু আর। এবার আয়ের মান তো প্রশ্নে দেওয়া নেই, তাহলে আয়ের মান আমি অলরেডি ক্যালকুলেট করেছি, তাহলে দাও, বসিয়ে দাও। তাহলে বিভব পার্থক্য যেটা, নির্ণেয় বিভব পার্থক্য যেটা বার করতে দিয়েছে, বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা কি দাঁড়াবে? ভি এ মাইনাস ভিবি সমান আই, আই মানে হচ্ছে ই বাই আর প্লাস আর ইন্টু আর। তাহলে এইটা হলো আমার বিভব পার্থক্য।
তাহলে দেখো এখানে ১ নাম্বার এবং ২ নাম্বার আমি খুব ইজিলি ক্যালকুলেট করে ফেললাম। তাহলে প্রশ্ন হতে পারে ওহম সূত্র দিয়েই যে ফান্ডাটা আপনি দিলেন, যে কথাটা আপনি বললেন যে কারচপের সূত্র ব্যবহার করে কোনো একটা বর্তনীর ২ প্রান্তের মধ্যে যেকোনো ২ প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বার করা যায়। আর কোনো একটা জটিল বার করা যেতে পারে। আর যেকোনো রোধের মধ্যে দিয়ে কোন দিকে কতটা পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও ক্যালকুলেট করা যেতে পারে। তা আমরা তো একটা বর্তনী পাচ্ছি। কারণ হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করতে পেরেছি। তার কারণ এটা হচ্ছে খুব সিম্পল বর্তনী। এটা হচ্ছে একটা সিম্পল সার্কিট। খুব সহজ সার্কিট। এখানে তেমন কিছু জটিলতা নাই। কিন্তু ধরে নাও আমি তোমাদের প্রশ্ন করলাম এই পাতাটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? একজন বুঝতে পারলি? ক্লিয়ার? ধরে নাও এবার তোমাদের আমরা এরকম সার্কিট দিলাম। কথার কথা মনে করো এই একটা ব্যাটারি, এই একটা রোধ, এই একটা ব্যাটারি, এই একটা রোধ, এখানে একটা রোধ, এইদিকে একটা ব্যাটারি, এখানে একটা রোধ, এরকম আছে। তাতেও শেষ নেই। এখানে একটা রোধ, এখানে একটা ব্যাটারি, এখানে একটা রোধ, এখানে একটা ব্যাটারি, এখানে একটা রোধ। এরকম করে এইদিকে চলতে থাকছে, এইদিকে চলতে থাকছে ধরে নাও। এরকম ধরনের নেটওয়ার্ক দেওয়া আছে। বিশাল বড় একটা নেটওয়ার্ক দেওয়া আছে। এরকম দেওয়া আছে। সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে, ব্যাটারি আছে, তাদের তড়িৎচালক বল বলা আছে, আর রোধগুলো ধরো বলা আছে। R1 বলা আছে, R2 বলা আছে, R3 বলা আছে, R4 বলা আছে, R5 বলা আছে, R6 বলা আছে, R7 বলা আছে। সিমিলারলি ধরে নাও E1 বলা আছে, এখানে ধরে নাও কথার কথা এখানে E2 বলা আছে, E3 বলা আছে, E4 বলা আছে, E5 বলা আছে। তাহলে ৫ টা ব্যাটারি, ৭ টা রোধ। কিন্তু এখানেও কিন্তু এই যে বর্তনীটা আছে, জটিল বর্তনীটা আছে সেখানে শেষ নেই। এটা একটা বিরাট বড় নেটওয়ার্ক। তাহলে এখানে ওহমের সূত্র ব্যবহার করে কি তুমি ক্যালকুলেট করতে পারবে? করতে তুমি পারো। বাট সেই ওহম সূত্র ব্যবহার করলে বিরাট টাফ হয়ে যাবে পুরো জিনিসটা। সো ইট উইল বি টাফ। ইট উইল বি ভেরি টাফ। কি টাফ হবে? প্রতিটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করা, প্রতিটি রোধের মধ্যে দিয়ে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয়। এটা বেশ শক্ত হয়ে যাবে। আর কি? যেকোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করা। তো এইগুলো কিন্তু টাফ হবে। কেন টাফ হবে দেখো তো? কেন টাফ হবে? ধরে নাও সার্কিটটা আমি ইজিলি ছোট্ট একটা সার্কিট ধরছি। এই একটা ব্যাটারি, এই একটা রোধ, এই একটা ব্যাটারি, এই একটা রোধ, এখানে একটা রোধ, এইখানে ধরে নাও একটা ব্যাটারি, এখানে রোধ, এখানে আবার ব্যাটারি, এখানে আবার রোধ, আর এরকম আছে ধরে নাও। তাহলে দেখো যদি আমি এখানে কারেন্ট বার করতে চাই তাহলে ১ নাম্বার হচ্ছে এই দিক দিয়ে একটা এইদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। এইদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। এইদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। কিন্তু এরা দুজনের সঙ্গে আছে। বিপরীত দিকে কারেন্ট পাঠাবে। এইদিকে পাঠাবে। তার আবার দুখানা ভাগ হবে এই বরাবর। সেটা একটা এখানে যাবে নিয়ে গিয়ে একটা বিশাল কমপ্লিকেটেড একটা সমীকরণ হবে যদি আমরা ওহমের সূত্র ব্যবহার করে ক্যালকুলেট করি। তার মানে কি করা যাবে না? করা যাবে। কিন্তু ভেরি টাফ হয়ে যাবে। এই ধরনের যে সার্কিট, সেই সার্কিটে ইজিলি খুব সহজে এই এই দুটো জিনিস নির্ণয় করতে গেলে আমরা কোন সূত্র ব্যবহার করি? কোন সূত্র ব্যবহার করব? কারচপের সূত্র। এই ধরনের সার্কিটে এইগুলো নির্ণয়ে কারচপের সূত্র ব্যবহার করব। কারচপস ল ব্যবহার করব।
তাহলে আমরা প্রথম বুঝলাম যে কি কখন আমরা কারচপের সূত্র ব্যবহার করব। যখন একটা গোল একটা সার্কিট হবে, সিঙ্গেল সার্কিট, তখন ওহম সূত্র দিয়ে হয়ে যাবে। যখন দুটো বা তিনটে সার্কিট জুড়ে যাবে এবং এখানে ওখানে যখন তোমার রোধ থেকে যাবে, এখানে ওখানে ব্যাটারি থেকে যাবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কারচপের সূত্র ব্যবহার করব। এবার আমরা চলে আসি কারচপের সূত্রে। তাহলে বিবৃতিগুলো দেখি। নেক্সট পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট আমাদের কারশফের সূত্রের বিবৃতি, স্টেটমেন্ট। মনে রাখবে এই কারচপের সূত্র হচ্ছে দুটি সূত্র আছে, সূত্র 1 আর সূত্র 2। 1 নাম্বার সূত্র কি বলছে? 1 নাম্বার সূত্র বলছে কোন একটি বর্তনীর, একটি তড়িৎ বর্তনীর কোন একটি নির্দিষ্ট বিন্দুতে প্রবাহিত তড়িৎ প্রবাহের মোট বীজগাণিতিক যোগফল 0 হবে। তাহলে কোন তড়িৎ বর্তনীর কোন একটি বিন্দুতে, এখানে মিলিত কথাটা অ্যাড করে দাও, মিলিত তড়িৎ প্রবাহের মোট বীজগাণিতিক যোগফল 0 হবে। মানে কি? মানে হচ্ছে, ধরে নাও একটা, এই যে আমি চিত্রটা এঁকেছিলাম, একবারে ভালো করে বুঝে নেবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমি ধরে নিলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমি ধরে নিলাম, ধরে নাও কথার কথা, এইদিকে I1 কারেন্ট গেছে আর এইদিকে ধরে নাও I2 কারেন্ট গেছে আর এইদিকে ধরে নাও I3 কারেন্ট গেছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের তিনখানা হাত, তিনখানা দিক, একটি বিন্দুর তিনখানা দিক। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা দিক আছে। একটা এইদিকে I1 কারেন্ট যাচ্ছে, এই দিক থেকে I2 কারেন্ট যাচ্ছে আর এদিক থেকে I3 বেরিয়ে যাচ্ছে। তো বলছে এই বিন্দুটা যদি তোমার P বিন্দু হয়, তাহলে P বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ 0 হবে। বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল আর এমনি যোগফলের মধ্যে তফাৎ কি? বীজগাণিতিক যোগফলে প্লাস এবং মাইনাস ধরতে হবে। প্লাস এবং মাইনাস ধরতে হবে মানে কি? কখন প্লাস ধরবো? যখন ওই পয়েন্টে কোনো তড়িৎ আসবে, তাই তো নাকি? যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সেটাকে মাইনাস ধরবো। তাহলে দেখো তো, এই যে সিচুয়েশন, এখানে একটি নির্দিষ্ট বিন্দুতে বলেছি, কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে বলেছি, উদাহরণে আমরা পি বিন্দুর কথা বলছি। এইটা হচ্ছে সেই পি বিন্দু, এইটা হচ্ছে সেই পি বিন্দু। তাহলে পি বিন্দুতে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, তাহলে এটা দেখতে কেমন হবে গো বলো? কেমন দেখতে হবে? দেখো, একজন বলছে I1 প্লাস I2 মাইনাস I3 সমান 0। এটা কি তোমরা প্রত্যেকেই রাজি হচ্ছ? এটা কি প্রত্যেকে এগ্রি করছো? কোন তড়িৎ বর্তনীর কোন একটা বিন্দুতে যতটা পরিমাণ কারেন্ট ঢুকবে, ততটা পরিমাণই কারেন্ট বেরিয়ে যাবে। সেটাকে ভদ্র ভাষায় আমরা কি বলেছি?
আমরা বলেছি কোন তড়িৎ বর্তনীর কোন একটি বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহের মোট বীজগাণিতিক যোগফল 0 হবে। তাহলে বীজগাণিতিক যোগফল মানে কি? এখানে আমরা বুঝবো যে কারেন্ট যদি বিন্দুতে ঢোকে, কারেন্ট যদি ঢুকলে পজিটিভ বাড়ছে, আর কারেন্ট যদি বেরিয়ে যায় ওখান থেকে বিন্দু থেকে, তাহলে আমরা বলবো নেগেটিভ। তাহলে এখানে কারেন্ট কোনগুলো ঢুকছে গো? I1 ঢুকছে, I2 ঢুকছে। তাই তো I1 টাকে পজিটিভ নিয়েছি, I2 টাকে তাই পজিটিভ নিয়েছি। I3 টা কি হচ্ছে? পি বিন্দু থেকে বেরিয়ে পালাচ্ছে, তাই আমরা নেগেটিভ নিয়েছি। তার মানে এই তিনটেকে যোগ করে আমরা 0 করেছি। সো দিস ইজ রাইট। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। বিজয়, রানা, আর সবাই, আবিদা, রিয়া, রাকিজা, বুঝতে পারোনি? বুঝতে পারোনি, ওকে। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, ধরে নাও এখানে অনেকগুলো তার তুমি জুড়ে দিয়েছো। এ একটা তার, এ একটা তার, এ একটা তার, এ একটা তার, এ একটা তার। এগুলো হচ্ছে ওয়্যার, 5 ওয়্যারস, 5টা তার। কোথায় কানেক্টেড? কানেক্টেড এই বিন্দুতে, পি বিন্দুতে কানেক্টেড। অ্যাট পি, পি বিন্দুতে এরা কানেক্টেড। ধরে নাও এইদিকে কারেন্ট ঢুকছে I1, এইদিকে বেরোচ্ছে I2, এইদিকে ঢুকছে I3, এইদিকেও ঢুকছে I4, আর এই দিক দিয়ে বেরোচ্ছে I5। তো কারচপ কি বলছে? কারচপের প্রথম যে সূত্র, এই সূত্রটাকে বলা হয় নোড ল বা কারেন্ট ল। এটাকে নোড ল বলা হয়, বা এটাকে প্রবাহের সূত্র বলা হয়, কারেন্ট ল বলা হয়। বাংলায় এটাকে বলছে প্রবাহের সূত্র, তড়িৎ প্রবাহের সূত্র। তো এবার এখানে দেখো তো সূত্রটায় কি বলেছে? বলেছে কোন একটা বিন্দুতে মোট, তাহলে এই সূত্রটার অন্য রূপ কি? সূত্রটাকে আমরা বুঝতে পারি অন্যভাবে। অন্যভাবে বলা যেতে পারে, অন্যভাবে বলা যেতে পারে কোন বিন্দুতে যতটা তড়িৎ ঢুকবে, তড়িৎ প্রবাহ ঢুকবে, ততটাই তড়িৎ প্রবাহ বেরোবে। এটা হচ্ছে এই সূত্রটার অন্য রূপ। তাহলে এবার আমাকে বলো এখানে ঢুকছে কারা? এইটা দেখো, এটা ঢুকছে, তাহলে এটা পজিটিভ। এটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ। এইটা ঢুকছে, তার মানে এটা পজিটিভ। এইটা ঢুকছে, তার মানে এটা পজিটিভ। এইটা বেরিয়ে যাচ্ছে, মানে নেগেটিভ। এবার বুঝতে পেরেছো না পারোনি? যারা কোনো একটা পয়েন্টের দিকে কারেন্ট যেগুলো ঢুকছে সেগুলো পজিটিভ, যেগুলো বেরিয়ে যাচ্ছে নেগেটিভ। এবার সূত্রে বলেছে বীজগাণিতিক যোগফল 0। তাহলে বীজগাণিতিক যোগফল মানে প্রথমটার +I1, দ্বিতীয়টার -I2, তৃতীয়টার +I3, চতুর্থটার +I4, পঞ্চমটার -I5 সমান 0। এই সূত্রটা বলেছে বীজগাণিতিক যোগফল মানে যারা ঢুকবে তারা প্লাস, যারা বেরোবে তারা মাইনাস, যোগ করে দিয়ে 0 করে দেবো। এবার এটা মানেই তো এটা, এটা মানেই তো এইটা, যে I1 + I3 + I4, I1 + I3 + I4, যারা মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে I2 + I5। তাহলে দেখো
এখানে হচ্ছে এটা হচ্ছে মোট কত পরিমাণ কারেন্ট পি বিন্দুতে ঢুকছে, আর I2 আর I5 কি হচ্ছে, I2 ও বেরিয়ে যাচ্ছে, I5 ও বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ডান পক্ষটা হচ্ছে মোট কতটা কারেন্ট পি বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এই সূত্রটা কি বলার চেষ্টা করছে? এই সূত্রটা বলছে স্টেডি কারেন্ট যখন হবে তখন কোন রকম কোথাও আধান জমবে না। যেখানে আধান যতটা ঢুকবে সময়ের সাপেক্ষে ততটাই আধান বেরিয়ে যাবে। যদি এটা না হতো, যদি এটা না হতো একবার ভেবে দেখো তো, যদি ঢুকতো বেশি বেরোতো কম, তাহলে পি বিন্দুটা ধীরে 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 পজিটিভ হয়ে যেত না, যেত না? বুঝতে পারছো না, পারছো না? তাহলে যদি বেশি পরিমাণ কারেন্ট ঢুকতো তার মানে পজিটিভ আধান ঢুকছে, বেরোচ্ছে কম মানে পজিটিভ আধান কম বেরোচ্ছে, তাহলে তোমার পি বিন্দুটা ধীরে ধীরে পজিটিভ হয়ে যেত। আর যদি উল্টোটা হতো, ঢুকছে কম অথচ বেরোচ্ছে বেশি, তাহলে বেশি পজিটিভ বেরিয়ে যাচ্ছে, কম পজিটিভ ঢুকছে, তাহলে পি বিন্দুটা নেগেটিভ হয়ে যেত। তাহলে পজিটিভ হওয়া বা নেগেটিভ হওয়া এই দুই ক্ষেত্রেই কিন্তু পি বিন্দুতে আধান জমে যেত। কারচপের সূত্র বলছে যখন কোনো জায়গায় সময়ের সাপেক্ষে কারেন্ট ফটাফট চেঞ্জ করে যায় না, স্থির প্রবাহ যখন হয়, তখন কোনো একটা বর্তনীর যে কোনো বিন্দুতে যত পরিমাণ কারেন্ট ঢুকবে, সে যতগুলোই ব্রাঞ্চ থাকুক না কেন, 10টা 15টা 14টা 20টা যতগুলোই ব্রাঞ্চ থাকুক, ওই ব্রাঞ্চে যতটা কারেন্ট ঢুকবে বিভিন্ন পথ দিয়ে, অন্য পথ দিয়ে ততটা কারেন্ট বেরিয়ে যেতে বাধ্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই যে সূত্রটা, কারচপের প্রথম সূত্রকে কি বলা হয়? কারচপের প্রথম সূত্রকে, এটা প্রথম সূত্র। এই প্রথম সূত্র কি বললো? এই প্রথম সূত্র বলছে যে স্থির প্রবাহে কোনো বর্তনীর কোনো বিন্দুতে আধান সঞ্চয় হবে না। তার মানে কি? এই সূত্রটা আধানের সংরক্ষণ সূত্র বলছে। আধান কোথাও উৎপত্তি হবে না। তাহলে এইটা হচ্ছে আধান সংরক্ষণ সূত্র। তাহলে কারচপের প্রথম সূত্রটা কিন্তু আধানের সংরক্ষণ থেকে আসে, বা উল্টোটাও আমরা বলতে পারি যে কারচপের প্রথম সূত্রকে আধানের সংরক্ষণ সূত্র বলা হচ্ছে। তাহলে এই যে কারণ, এইটা হচ্ছে কারণ স্থির প্রবাহের ক্ষেত্রে আধান কিন্তু কোনো জায়গায় তৈরিও হয় না, কোনো জায়গায় বেরিয়েও যায় না। আর এই সূত্রের আর একটা নাম কি? এই সূত্রটাকে বলা হয় তড়িৎ প্রবাহ সূত্র। বাংলায় এটাকে বলা হয় তোমার প্রবাহ মাত্রা সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র, কারেন্ট ল। ইংরেজিতে কি বলা হয়? তাহলে কারশফের প্রবাহ মাত্রা সূত্র মানে হচ্ছে কারচপস কারেন্ট ল। এটাকে শর্ট করে বলা হয় কারচপ কারেন্ট ল, কেসিএল। এটা কি বোঝা গেল প্রত্যেকের? তাহলে এটা আসে কোত্থেকে? আধান সংরক্ষণ সূত্র থেকে আসে। এ খুব সিম্পল, মানে এখানে কিন্তু কোনো কিছু জটিল কোনো জিনিস আমি করিনি। আমি বারবার এদিক ওদিক থেকে দেখছি যে কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায়। তাহলে বুঝতে পারছো এখানে যা কারেন্ট যতটা পরিমাণ আধান ঢোকে ততটা পরিমাণ আধান বেরোয়। আর এটাকে নোডের সূত্র বলা হয়। তো বইয়ে দেয়নি। এটা হচ্ছে নোড ল বলা হয়। এটাকে বলা হয় নোডের ইংরেজি হচ্ছে মেরু। তাহলে মেরু সূত্র বলতে পারি। তাহলে কারশফের, কারণ কোন একটা পয়েন্ট যে পয়েন্টটায় সবাই মিলিত হচ্ছে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা এই পয়েন্টটাকে আমরা মেরু হিসেবে বিবেচনা করতে পারি। মেরু বা নোড বলা হয়। ইংরেজিতে এটাকে নোড বলা হয়। যেখানে অনেকগুলো ডাইরেকশন এসে মিলিত হবে তাকে নোড বলা হয়। বলো তো দেখি এখানে কি হবে তাহলে ফর্মুলা? I1, I2, I3 যদি হয় তাহলে কি হবে?
I1 প্লাস I2 প্লাস I3 সমান 0। এবার দেখো তো এখানে কি তোমাদের কোনো রকম ভাবে এখানে কি তোমার ভাল লাগছে? ঠিক লাগছে? ঠিক বলে কি মনে হচ্ছে? কেন প্রযোজ্য হবে না? I1 টাকে ধরে নাও নেগেটিভ লিখে দিলাম। I1 এর মান ধরলাম লিখলাম -5, এটার মান লিখলাম 2, এটার মান লিখলাম 3, তাহলে হবে না? তাহলে তাহলে আমি তো জানি না মাইনাস না 5, আমি তো I1 I2 I3 ধরেছি, তার জন্যই জিজ্ঞাসা করলাম তোমাদের। সূত্র অবশ্যই প্রযোজ্য হবে এবং মনে রাখবে আমরা যদি এরকম ধরে নিই তিনটে একদিকে ঢুকছে, তাহলে তখনই আমাদের মাথায় ক্লিক করবে একখানা ভ্যালু, অ্যাটলিস্ট একখানা ভ্যালু নেগেটিভ হবেই হবে। বুঝছো? বুঝলে না বুঝলে না? ওকে, এবার হচ্ছে দ্বিতীয় সূত্র। এইটা যদি বুঝে যাও আর কোনো প্রবলেম নেই। সেকেন্ড ল, এটাকে কি ল বলা হয়? কারচপের ভোল্টেজ সূত্র। কারচপস ভোল্টেজ ল বলে। আছে KVL। তাহলে কারশফের ভোল্টেজ বা বিভব সূত্র নাকি? ভোল্টেজ সূত্র দিয়েছে, বিভবের সূত্র। এটা কি বলছে? এইটা বলছে এই প্রথমটা হচ্ছে যেমন প্রথমটা ছিল পয়েন্ট ল, একটা পয়েন্টের সাপেক্ষে ল ছিল। তাহলে ফার্স্ট লটা যেটা ছিল, ফার্স্ট ল ফার্স্ট ল যেটা ছিল, যেটাকে আমরা বললাম কারচপের সার্কিটের ল, সেটা হচ্ছে পয়েন্ট ল। একটা বিন্দুর জন্য, একটা বিন্দুর জন্য বর্তনীতে কোন একটা বিন্দুর জন্য এটা হচ্ছে সূত্র। আর সেকেন্ড লটা কি হবে? সেকেন্ড লটা হবে লুপ ল, যেটাকে আমরা কেভিএল বলছি। এটা হচ্ছে লুপ ল। লুপ মানে কি গো? লুপ মানে কি? একটা বদ্ধ বর্তনী। তাহলে বদ্ধ বর্তনী সূত্র, বাংলাতেও এটাকে বলা হয় লুপ ল, সম্ভবত লুপ সূত্র। যাই হোক, এটা আমরা দেখছি। এইটা কি বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করব খুব ভালোভাবে। এটাতে বলেছে যে ধরে নাও এখানে একটা রোদ আছে, এখানে একটা ব্যাটারি আছে। খুব ভালো করে বুঝবে। এখানে একটা রোদ আছে, এইখানে একটা ব্যাটারি আছে, এইখানে একটা রোদ আছে, ব্যাটারি আছে, আর এইখানে একটা ব্যাটারি আছে, এইখানে রোদ আছে, এইখানে ব্যাটারি আছে, আর এইখানে রোদ আছে। এরকম দিয়েছে। তাহলে প্রথম হচ্ছে যে এখানে বলো তো দেখি কখানা লুপ হয়েছে, কটা লুপ তৈরি হয়েছে, কটা বদ্ধ বর্তনী তৈরি হয়েছে। যদি আমি নাম দিই তোমাদের সুবিধার্থে, এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে এখানে বলো তো দেখি এই যে বর্তনী, এই যে একটা কমপ্লিকেটেড বর্তনী, এই বর্তনীতে কটা লুপ তৈরি হয়েছে? ভালো করে ভেবে দেখো, কটা লুপ? ভালো করে ভেবে দেখ, কটা? তো আমাকে ঘোল খাইয়ে দিচ্ছিস কেন? তিনটে। ছটা কেন বললে আমাকে বলো তো দেখি, আমার তো মনে হচ্ছে তিনটি। দেখো, এই একটা লুপ, নাম বলছি দেখ, এক এক করে নাম বলছি, ভালো করে পড়। এ, বি, ই, এফ, এ, বাম দিকেরটা। তারপরটা দেখো, বি, সি, ডি, ই, বি। তারপর হচ্ছে বড় লুপটা, এ, বি, সি, ডি, ই, এফ, এ। আর কিছু হচ্ছে? ছটা বললি, ওটা কি মিলছে? আমি কিছু ভুল করছি?
হ্যালো, 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 হ্যালো। পয়েন্ট তো চাহানি, আমি লুপ চেয়েছি। লুপ মানে হচ্ছে, পয়েন্ট মানে হচ্ছে তোমার কপালে দিলাম ফোঁটা, এটা হচ্ছে পয়েন্ট। আর তোমাকে দড়ি দিয়ে বেঁধে দিলাম, এটা হচ্ছে লুপ। ঘুঘুর ফাঁদ দেখেছো? ঘুঘুর ফাঁদ, ওই ফাঁদটা হচ্ছে লুপ, ওটা হচ্ছে লুপ। আর ঘুঘুকে যদি গুলি করে মারো, তাহলে ঘুঘুর কপালে যখন গুলিটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট। কারচপের প্রথম সূত্রটা হচ্ছে পয়েন্ট ল, কারণ ওটা একটা পয়েন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ঢুকছে, কত কারেন্ট বেরোচ্ছে, তাদের বীজগাণিতিক যোগফলকে বলছে শূন্য। বলছে যত ঢুকবে ততটা কারেন্ট বেরোতেই হবে, যদি স্টেডি কারেন্ট হয়, স্থির প্রবাহ হয়। আর কারচপের সেকেন্ড লটা আমি বলিনি, কিন্তু আমি বলেছি কারচপের সেকেন্ড লটা হচ্ছে লুপ ল, বদ্ধ বর্তনীর সূত্র। তাহলে বদ্ধ বর্তনী মানে তো এদিক থেকে এদিক করে বদ্ধ করে দিতে হবে, বেড়া দিতে হবে, পুরো ক্লোজ। সেই বেড়া দেওয়ার লুপ কটা আছে? তিনখানা। ফাঁদ তিনখানা আছে, সেই তিনখানা তড়িৎ ফাঁদ আছে। যে ফাঁদগুলোয় কি আছে, তড়িৎ লুপগুলোয় কি আছে? কিছু রোধ আছে আর কিছু তড়িৎ উৎস আছে। তাহলে এই যে লুপগুলো আছে, এই লুপগুলিতে, লুপগুলিতে কি কি আছে? কি আছে বলো? এই লুপগুলিতে কি কি আছে? কিছু, কিছু তড়িৎ উৎস আছে, তড়িৎ উৎস মানে ব্যাটারি, আর কিছু রোধ আছে। তাহলে এবার আমাকে বলো তো দেখি, তড়িৎ উৎসর কাজ কি? আর রোধের, রোধ কি করবে যদি কারেন্ট যায়? রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি হবে? তাহলে এবার আমরা প্রশ্ন করি, নিজেদেরকে প্রশ্ন করি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন, একটি রোধের মধ্যে দিয়ে, একটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, কি হলে? তড়িৎ প্রবাহিত হলে কি হয়? একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে গেলে কি হবে? বলো কি হবে? কেউ বলতে পারবে? ভাবো। হ্যাঁ বাবা, পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো কি হবে? শুনতে পাইনি, বলো কি হবে? কি হবে? বিভব পার্থক্য তৈরি হবে। বিভব পতন হবে, বিভব পতন হবে। এটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ হবে। ধরে নাও এখানে আমার 5 ভোল্ট আছে, ওকে, প্লাস 5 ভোল্ট আছে। এই রোধটার মান হচ্ছে আর ইকুয়াল টু 1 ওহম। এখানে কারেন্ট যাচ্ছে ধরে নাও 2 অ্যাম্পিয়ার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাই তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বি বিন্দুতে বিভব কত? বি বিন্দুতে বিভব কত? কি বলবেন? তাহলে কার সূত্র? বি বিন্দুতে বিভব যদি ভিবি হয়, কার সূত্র ব্যবহার করব? তাহলে ভিএ মাইনাস ভিবি সমান কি? আই ইন্টু আর। এটা ব্যবহার করলে আমি কি পাবো? এখানে বসাও তো, অর কত হবে? তাহলে 5 - ভিবি সমান হচ্ছে আই মানে 2 × 1। তাহলে ভিবি সমান 5 × 2 সমান 3 ভোল্ট। হবে না? হবে না? তিথি আছিস? হবে না? হবে না? তাহলে এ বিন্দুতে ছিল কত ভোল্ট?
সৃজন, এ বিন্দুতে ছিল 5 ভোল্ট, বি বিন্দুতে কত ভোল্ট হলো? কত হলো? 3 ভোল্ট। তাহলে 5 ভোল্ট থেকে 3 ভোল্ট হলে এই ঘটনাটাকে আমরা বিভব পতন লিখতে পারি না পারি না? পারি তো? তাহলে কোন রোধের মধ্যে দিয়ে, তাহলে রোধের নিজেদের কাজ কি? ওদের কাজ হচ্ছে যেখানে যেখানে রোধ থাকবে আর রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ফটাফট ফটাফট বিভব কমে যাবে। কেমন সূত্র দিয়ে কমবে? ওহমের সূত্র দিয়ে কমবে। তাহলে বিভব পতন মানে কি? কত পরিমাণ বিভব কমলো? শুধু আয়ার পরিমাণ। তাহলে দেখো, তাহলে বিভব পতন হবে তাহলে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বিভব পতন হয়। এবার এইটা যদি তোমার আর রোধ হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এই বরাবর যদি কারেন্ট যায় আই, তাহলে এ থেকে বিতে এ থেকে বিতে কতটা বিভব পতন হবে? কতটা বিভব পতন হবে? বলো তো দেখি। একদম তাই। ভিএ মাইনাস ভিবি, এইটাই আমার বিভব পতন। তার মানে এইটা আর এখন বলবো না, বলবো আই ইন্টু আর। তাহলে দেখো, যদি আমি এদিক থেকে এদিকে যাই আর কারেন্টও যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে বিভব পতনটা হবে আই ইন্টু আর। তাহলে আমি যেদিকে যাচ্ছি এ থেকে বিতে, কারেন্টও যদি এ থেকে বিতে যায়, তাহলে বিভব পতন হবে আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? তাহলে আমি যেদিকে নিচ্ছি, আমরা একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিচ্ছি, যদি বিন্দু দুটো উল্টো দিই, কারেন্টটা যদি উল্টো দিই, তাহলে কি হবে? তাহলে এটা কেস নাম্বার 1। ধরে নাও আমি উল্টো কোশ্চেন জিজ্ঞেস করছি, এইরকম প্রশ্ন জিজ্ঞেস করছি। এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। একই রকম চেহারা, এইটা এ বিন্দু, এটা বি বিন্দু, এইখানে রোধ হলো আর, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিকে আয়। তাহলে এইটা হচ্ছে, ধরে নাও আমি এবার প্রশ্ন করছি, এ থেকে এ থেকে বি বিন্দুতে বিভব পতন কত? বিভব পতন কত? তাহলে আমি যাচ্ছি কোন দিকে? আমি যাচ্ছি এ থেকে বি এর দিকে, এই বরাবর যাচ্ছি এ থেকে বি এর দিকে। কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে উল্টো। তাহলে আমি ক্যালকুলেট করছি এ থেকে বি দিকে, কিন্তু প্রবাহ কোন দিকে? প্রবাহ কিন্তু কিন্তু প্রবাহ বি থেকে এ এর দিকে। তাহলে সেক্ষেত্রে এ থেকে বি এর বিভব পতন, যেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এটা সমান কত হবে বলো তো দেখি, কে বলতে পারবে? মাইনাস আইআর হবে। একদম ঠিক। সো দ্যাট উইল বি মাইনাস আইআর। কি করে বুঝলে? কি করে বুঝলে? দেখো, আমরা ওহমের সূত্র লাগাচ্ছি এখান থেকে। ওহমের সূত্র, ওহমের সূত্র কি বলছে? কার ভোল্টেজ বেশি? এখানে দেখো তো, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বি থেকে এর দিকে। তারা কার বিভব বেশি? বি এর না এর? তাহলে ভিবি মাইনাস ভিএ বিভব পার্থক্য সমান হচ্ছে আই ইন্টু আর। কিন্তু আমি ক্যালকুলেট করতে বলেছি কি? এ থেকে বি এর বিভব পতন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভিএ মাইনাস ভিবি সমান মাইনাস আইআর। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে বিভব পতন হয় যদি কারেন্ট যায়, কিন্তু সেই বিভব পতনটা পজিটিভও হতে পারে, সেই বিভব পতনটা
নেগেটিভও হতে পারে। তাহলে এখানে দেখছি বিভব পতন নেগেটিভ, নেগেটিভ। তাহলে কখনো কখনো বিভব পতন নেগেটিভ হতে পারে, কখনো কখনো বিভব পতন পজিটিভ হতে পারে। কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, সেটা নির্ভর করবে আমি ওখানে একটা লুপের দিক ধরে নেব, সেই দিকের সাথে যদি হয় কারেন্টের দিক, তবে হবে পজিটিভ, উল্টোটা হলে হবে নেগেটিভ। তাহলে আমরা দেখি যে কথাটা বললাম সেটার মানেটা কি। তাহলে এখানে আমি যদি স্টেটমেন্টটা লিখি যে কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত হলে অবশ্যই বিভব পতন হবে, বিভব পতন হবে। এই বিভব পতন, এই বিভব পতন পজিটিভ বা নেগেটিভ দুই হতে পারে, দুই হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। কখন পজিটিভ, যখন, যখন প্রবাহের দিক, প্রবাহের দিক আর ক্যালকুলেশনের দিক, ক্যালকুলেশনের দিক একই হবে। মানে এই দিকে দেখো, এইটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দিকেই কারেন্ট যাচ্ছে আর রোধ। আর আমি ক্যালকুলেট করতে কি বলেছি, ক্যালকুলেশনের দিক মানে কি, এ থেকে বিতে বিভব পতন, এ থেকে বিতে বিভব পতন বার করতে বলেছি। আর কারেন্ট কোন দিকে যাচ্ছে, প্রবাহের দিক, এটাও হচ্ছে এ থেকে বিতে। একই বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি গো? তাহলে এই ক্ষেত্রে বিভব পতন কত, এক্ষেত্রে বিভব পতন কত, ভিএ মাইনাস ভিবি, সেটা সমান কত বিভব পতন, আই ইন্টু আর। এবং এইটা কিন্তু পজিটিভ। তাহলে কখন পজিটিভ বুঝলাম, কখন নেগেটিভ, কখন ঋণাত্মক, যখন, যখন তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক কি হবে, যখন তড়িৎ প্রবাহের দিক ক্যালকুলেশনের দিকের, ক্যালকুলেশনে নেওয়া দিকের উল্টো, উল্টো হবে। যেমন ধরে নাও এইটা, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, কারেন্ট এই দিকে, রোধ এখানে, ক্যালকুলেশনের দিক কি, এ থেকে বিতে বিভব পতন, এটা ক্যালকুলেট করতে বলেছে। কারেন্ট কোন দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহের দিক কি, কোন দিকে যাচ্ছে কারেন্ট, বি থেকে এতে। তাহলে এখানে আমরা ধরবো এই যে কেস, এই কেসে, এই কেসে কি হবে, এই কেসে বিভব পতন, বিভব পতন ভিএ মাইনাস ভিবি সমান কত হবে গো, মাইনাস আয়ার। তাহলে এইটা হলো কিন্তু ঋণাত্মক। তাহলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, নির্ভর করছে যে আমি ক্যালকুলেশনের দিক কি নেব। তাহলে আমরা তো শুধুমাত্র দেখলাম, তাহলে আমরা কি থেকে আলোচনা করেছিলাম, আলোচনা কোথা থেকে শুরু করেছিলাম, যে একটা লুপে কি কি থাকে। আমরা শুরু করেছিলাম লুপ ল এর আলোচনা, লুপ ল পড়ছিলাম, যেটা হচ্ছে কারচপের ভোল্টেজ ল, যেটা হচ্ছে কারচপের সেকেন্ড ল, সেটা আমরা আলোচনা করছিলাম। সেটা আলোচনা করতে গিয়ে আমরা কি দেখলাম, আমরা প্রথম কথা বলেছি যে একটি বদ্ধ বর্তনীতে বা তড়িৎ লুপে কি থাকে, একটা হচ্ছে রোধ থাকে,
কিছু রোধ থাকে, কিছু রোধ থাকে। তাহলে রোধ যদি কিছু থাকে, কিছু যদি রোধ থাকে, তাহলে কিছু কি কি হবে? কিছু বিভব পতন হবে। হবে না হবে না? কিছু বিভব পতন হবে, এখনই দেখলাম। 5টা রোধ থাকলে 5টা বিভব পতন হবে। সেই বিভব পতনগুলো কেমন হবে গো? পজিটিভ না নেগেটিভ? সেই বিভব পতনগুলো কেমন হবে? পজিটিভ না নেগেটিভ? তাহলে এটা 2 হতে পারে। তাহলে এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। এটা আমরা দেখলাম। তার মানে যদি 5-6 খানা 10 খানা যদি রোধ থাকে, ততগুলো বিভব পতন হবে এবং সেই বিভব পতনগুলো ধনাত্মক, ঋণাত্মক 2 হতে পারে। এই যে আইআর ড্রপ, বিভব পতনকে বলা হয় আইআর ড্রপ। এই যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই কারচপের যে ভোল্টেজ ল, তার মধ্যেখানে একটা সমান আছে, আর বাম দিকে আছে এই যে বিভব পতনগুলো হবে তাদের বীজগাণিতিক যোগফল। তাহলে কি পেয়েছো? এখানে হচ্ছে এই যে কারচপের ভোল্টেজ ল, তার মধ্যেখানে সমান আছে, বাম দিকে থাকবে যে লুপে থাকা রোধগুলির মধ্যে, রোধগুলির দুই প্রান্তে, দুই প্রান্তের বিভব পতনের, বিভব পতনের বীজগাণিতিক যোগফল। যদি পজিটিভ হয় পজিটিভ নেব, যদি নেগেটিভ হয় নেগেটিভ নেব। তাহলে এবার আমাকে বলো, লুপে যদি এই বিভব পতনগুলো তৈরি হয়, তাহলে লুপে বিভব দেয় কে? লুপে তো কেউ বিভব দেবে। সেখানে আসছে আমাদের সেকেন্ড পয়েন্ট। আমরা কি লিখেছি? একটা লুপে কিছু রোধ থাকে, আর কি কিছু থাকে না? আর কি থাকে? কিছু, কিছু, একদম তাই, ব্যাটারি থাকে, তড়িৎ উৎস থাকে। সেই তড়িৎ উৎসগুলো কি করে গো? এরা বর্তনীতে কি দেয়? বর্তনীতে বিভব দেয়, বিভব পার্থক্য সৃষ্টি করে, তড়িৎচালক বল দেয়। যার ফলে কারেন্ট সৃষ্টি হয়। তাহলে এরা নিজে কি নিয়ে আসে? এরা নিয়ে আসে, এক একটা ব্যাটারি নিজে ভোল্টেজ নিয়ে আসে। বলে আমার ভোল্টেজ 5 ভোল্ট লাও, কেউ বলে আমার ভোল্টেজ 10 ভোল্ট লাও। আর এরা কি করে? শুধু পতন করে, বিভব পতন করে। সেই পতন পজিটিভও হতে পারে, সেই পতন নেগেটিভও হতে পারে। তাহলে রোধ যখন থাকবে, সেই রোধগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ বিভব পতন হবে। সেগুলোকে আমরা বাম দিকে যোগ করব। আর ডান দিকে যে সমস্ত ব্যাটারি গুলো আছে, তাদের তাদের তাহলে তড়িৎ উৎসের যে ভোল্টেজ থাকবে, তড়িৎ উৎসের ভোল্টেজকে কি বলবো আমরা? তড়িৎচালক বল। তড়িৎচালক বল, তড়িৎ উৎসের তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগ করব। এই দুটো হবে সমান। এইটা হচ্ছে কারচপের ভোল্টেজ সূত্র। কি বুঝলে? কিছু বুঝতে পারলে না বুঝতে পারলে না? কিছু বোঝা গেল না বোঝা গেল না? তাহলে একটা বর্তনীতে, বদ্ধ বর্তনীতে যদি অনেকগুলো রোধ থাকে, সেই রোধগুলোর মধ্যে নিজস্ব নিজস্ব কিছু কারেন্ট থাকে, তাহলে আমরা দেখব আমরা কোন দিকে নিচ্ছি। সেই দিকে, এখানে যেমন কোন দিকে নিচ্ছি সেই দিকে নেওয়ার উপর নির্ভর করছে যে বিভব পতনটা যে দিকে নিচ্ছি সেই দিকে কি কারেন্ট, যদি থাকে পজিটিভ বিভব পতন। আর যেদিকে নিচ্ছি সেই দিকে কি কারেন্ট, না উল্টো দিকে কারেন্ট, উল্টো দিকে যদি কারেন্ট হয় তাহলে নেগেটিভ বিভব পতন। এই পজিটিভ নেগেটিভ ধরে যোগ করে দেবো, বাম দিকে রাখবো। আর ডান দিকে আমরা তড়িৎচালক বলগুলো আমরা বীজগাণিতিক যোগ করব। তাহলে এবার দেখি তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগফল মানে কি। তাহলে তড়িৎচালক বলেরও কিছু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। তাহলে 2 হতে পারে বা নেগেটিভ। তাহলে কখন পজিটিভ
কখন নেগেটিভ সেটা আমরা দেখি। তাহলে এবার আমরা অ্যাকচুয়াল প্রবলেমে আসি। অ্যাকচুয়াল একটা প্রবলেম নিই, কি করে সলভ করে সেটা আমি বলে দিচ্ছি। একটা প্রবলেম সলভ করলে তোমাদের কেস পুরো ইজি হয়ে যাবে। প্রবলেমটা তোমরা টোকো, কোনো গন্ডগোল করিও না প্রবলেমটা টুকতে, তাহলে কিন্তু অ্যান্সার ভুল বেরোবে। ধরে নাও আমি নিজের মনে দিচ্ছি এটা, ঠিক আছে? 10 ভোল্ট, 8 ভোল্ট, 16 ভোল্ট, সাপোজ 4 ওম, 6 ওম, 8 ওম, সাপোজ 12 ওম। যা, সরি, তো আবার পিছনে যায় না, আবার আঁকি। কি কি ছিল একটু বলিস? এখানে একটা ব্যাটারি ছিল, এটা এইদিকে একটা ব্যাটারি ছিল, এইখানে একটা রোদ ছিল, তাই তো? এখানে একটা রোদ ছিল, এখানে একটা ব্যাটারি ছিল, আবার রোদ ছিল, আর এখানে কানেকশন ছিল। এইটা 12 ওম, এটা কত? 8 ওম, 8 ওম। এটা 4 ওম, 6 ওম। এটা কত ভোল্ট ছিল? 8 ভোল্ট, 10 ভোল্ট, 8 ভোল্ট, 16 ভোল্ট। ঠিক। এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি করবে? প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের মধ্যে, প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম। তাহলে আমরা কারচপের সূত্র ইউজ করব। তাহলে কারচপের প্রথমে কারেন্ট লটা ইউজ করব, ফার্স্ট ল। সেটা করার আগে আমরা ধরে নিলাম, আমরা জানি না, আমরা ধরে নিলাম এখানে 4 ওহমের মধ্যে দিয়ে এইদিকে I1 কারেন্ট যাচ্ছে। যদি এইটার মধ্যে দিয়ে I1 কারেন্ট যায়, তাহলে এখানেও I1 কারেন্ট গেছে, আর এখানেও I1 কারেন্ট গেছে। এটা তো সত্যি নাকি সত্যি নয়? এইটুকুর মধ্যে দিয়ে তো সত্যি হবে, আর তো কোনো রাস্তা নাই। কি গো, নাকি? এইখানে যা কারেন্ট যাবে সেটা তো এইদিকে যেতে হবে। এবার গিয়ে ধরলাম এখানে I2 কারেন্ট গেছে, এইদিকে I3 কারেন্ট গেছে। এটা একটা রোধ দিয়ে দে। এই যে এখানে আমি এইটা ধরেছি, এইখানে রোধটা দাও। কত দিয়েছিলাম রোধটা? 6 ওহম, 6 ওহম। তাহলে এখানে I1 কারেন্ট গেছে, এইটার মধ্যে দিয়ে তাহলে ধরে নাও এটা দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে এটা হচ্ছে I3, এর মধ্যে দিয়ে তাহলে I2 কারেন্ট গেছে, এর মধ্যে দিয়েও I2 কারেন্ট গেছে। তাহলে দেখো তো I1, I2, I3, এই I2 কারেন্ট এইদিকে এসছে। এবার I2 আর I3 যোগ হয়ে এখানে কত কারেন্ট হবে? এটা হবে I1। সেই I1 ঘুরতে ঘুরতে এখানে গিয়ে 2 পয়েন্ট গেছে। এবার আমাকে বলো, এই যে জাংশন পয়েন্ট, বা এই যে জাংশন পয়েন্ট, এটা যদি এ বিন্দু, পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে এইখানে কারচপের ফার্স্ট ল ইউজ করলে কি পাবো? পি বা কিউ। দেখো I1 হচ্ছে ঢুকছে, I2 আর I3 হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? I1, এটা হচ্ছে পজিটিভ, মাইনাস I2
মাইনাস i3 সমান 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না i1 ইকুয়াল টু i2 প্লাস i3। কটা কারেন্ট বার করতে হবে বলো? কতগুলো কারেন্টের মান নির্ণয় করতে হবে? এখানে রোধ কটা আছে? রোধ কটা আছে? 4 খানা রোধ আছে। কিন্তু আমাকে কি সব দেখো 4 খানা রোধের মধ্যে দিয়ে 8 ওহমে যত কারেন্ট গেছে, এখানে 12 ওহমেও তত কারেন্ট গেছে। তাহলে 8 আর 12 র মধ্যে একই কারেন্ট গেছে। তাহলে কটা কারেন্ট আমাকে বার করতে হবে? 3 খানা কারেন্ট বার করতে হবে। কি কি? i1, i2, i3। সেই i1, i2, i3 র মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তার মানে একখানা সমীকরণ পেলাম। এবার কারচপের সার্কিট ল হয়ে গেল। এবার দেখো কিউ বিন্দুতে করলেও তাই হতো। i2 ঢুকছে, i3 ঢুকছে, i1 বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা পি বিন্দুতে এরকম। কিউ বিন্দুতে করলে আমরা কি করতাম? i2 প্লাস i3 মাইনাস i1 সমান 0। এই সমীকরণ আর এই সমীকরণ কি আলাদা না একই? এই i1টাকে ওইদিকে পাঠাও। তাহলে এখানেও আমি লিখতে পারি i2 প্লাস i3 সমান i1। তাহলে এইটা আর এইটা একই ইকুয়েশন। এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তাহলে এটা হলো কারচপের সার্কিট ল। এবার কারচপের ভোল্টেজ ল বার করব। দেখো কখানা আননোন আছে এখানে? এই যে প্রবলেমটায় কখানা অজানা রাশি আছে? 3টে অজানা রাশি আছে। 3টে অজানা রাশি নির্ণয়ে কটা সমীকরণ লাগে? 3টি অজানা সমীকরণ নির্ণয়ে কখানা রাশি লাগবে এক্সাক্ট নির্ণয় করতে গেলে? কখানা সমীকরণ লাগবে? মনে রাখবে 3 খানাই লাগবে। তাহলে এখানে হচ্ছে 3টি অজানা রাশি। 3টি অজানা বা নির্ণেয় রাশি। তারা কারা? তারা হচ্ছে i1, i2, i3। আমি ছোট হাতের আই লিখে ফেলেছি, হ্যাঁ? কোশ্চেনে বড় হাতের আই দিয়েছি, এখানে ছোট হাতের আই লিখে ফেলেছি। তাহলে i1, i3 এগুলো নির্ণয় করতে হবে, অজানা বা নির্ণেয় রাশি। কিন্তু কিন্তু একটা সমীকরণ আমি পেয়ে গেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে এই সমীকরণটা পেলাম, ফার্স্ট ইকুয়েশন। এবার প্রশ্ন হচ্ছে আর কটা সমীকরণ লাগবে? আর কটা সমীকরণ দরকার? স্বাধীন সমীকরণ, ইন্ডিপেন্ডেন্ট সমীকরণ দরকার। বলো, হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সমীকরণ দরকার। আর কটা দরকার? তার অ্যান্সার হচ্ছে 2টি। তার কারণ কি? 3টি যদি অজানা থাকে, আননোন থাকে, তাহলে এবং 3টি স্বাধীন সমীকরণ যদি থাকে, মানে একই সমীকরণ না হয়, স্বাধীন সমীকরণ যদি থাকে, তবেই আমরা এক্সাক্ট সলিউশন পাই। যদি সমীকরণ বেশি হয়ে যায়, তাহলে সেই প্রবলেমটা হচ্ছে ওভার ভ্যালুড প্রবলেম। আর সমীকরণ যদি কম হয়, তাহলে অসীম সংখ্যক সলিউশন পাই। যদি আমরা সমান সমান পাই, তবেই কেবলমাত্র আমরা এক্সাক্ট সলিউশন পাবো। তাহলে আমাদের কখানা সমীকরণের দরকার? 2খানা। কিন্তু আমাদের যে চিত্র, যে চিত্রতে আছে এইটা, যে চিত্রতে এইটা আছে, সেখানে কটা লুপ আছে? কটা লুপ আছে বলো তো দেখি? এ, বি, সি, ডি, ই, এফ করলে কটা লুপ হবে এখানে? 1 নাম্বার দেখো এ বি ই এফ এ। 2 নাম্বার দেখো বি সি ডি ই বি। 3 নাম্বার দেখো এ বি সি ডি ই এফ এ। তাহলে কটা বদ্ধ লুপ আছে?
কতগুলো বদ্ধ লুপ আছে? 3টে। তাহলে কটা সমীকরণ আমি লিখতে পারবো? 3টি সমীকরণ লিখতে পারি। কিন্তু 3টে সমীকরণ আমি 3টে না লিখে আমি শুধুমাত্র দুটো ইউজ করব। কারণ তৃতীয় খানা ইউজ করলে এই দুখানার মধ্যেই কোনো একখানা চলে আসবে। তাহলে আমরা যে কোনো দুখানা ইউজ করব। কোন কোন লুপ? একটা এই লুপটা ইউজ করলাম ধরো, আর একটা এই লুপটা ইউজ করলাম। এই লুপে কারেন্টের ডাইরেকশন, যে লুপে আমি একটা ডাইরেকশন দিয়ে দিয়েছি, দেখো তো এই ডাইরেকশনটা কেমন? দুটো ডাইরেকশন কোন দিকে নিয়েছি? তাহলে দুটি ক্লকওয়াইজ নিয়েছি। এবার দেখো তো এখানে কারেন্টের ডাইরেকশন গুলো কি দিয়েছিলাম? এখানে I1 দিয়েছিলাম, এখানে I2 I3 দিয়েছিলাম, এখানে I2 দিয়েছিলাম, এখানেও I2 দিয়েছি না দেয়নি? হ্যালো হ্যালো হ্যালো, কি গো? এই রোধটার মান আমি ধরলাম R1, এর ধরলাম R2, এর ধরলাম R3, এর ধরলাম R4, এইটা ধরলাম E1, এটা ধরলাম E2, এটা ধরলাম E3। এবার আমি প্রথম যে লুপটা নেব, ফার্স্ট লুপ, ফার্স্ট লুপ যেটা নেব, সেই লুপটা দেখো, এ বি ই এফ এ। এই লুপটা কেমন দেখতে? এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, বাস। এবার এখানে কারেন্ট কত? এই রোধটা হচ্ছে R1 রোধ, তার মধ্যে দিয়ে কারেন্ট কত? I1। এই রোধটা হচ্ছে R3 রোধ, এর মধ্যে কারেন্ট কত? I3। আর এইটা হচ্ছে E1, আর এইটা হচ্ছে E2। আর লুপ কোন দিকে ধরেছি? এই বরাবর লুপ ধরেছি। তারপর দেখো তো, লুপ যেই দিকে ধরেছি এখানে ডাইরেকশন কোন দিকে? এই বরাবর। এখানে ডাইরেকশন কোন দিকে? তাহলে লুপ বরাবর যদি আমি লুপটাকে এই বরাবর নিয়েছি, দেখো লুপটাকে নিয়েছি না নিইনি? হ্যালো, তাহলে আমাকে বলো, এই R1 রোধের মধ্যে দিয়ে কারেন্টের দিক আর লুপের দিক একই না আলাদা? R1 রোধের মধ্যে দিয়ে কারেন্টের দিক আর লুপের দিক একই না আলাদা? তাহলে এইটা হবে প্লাস I1 R1। বলেছিলাম না বলিনি? ভোল্টেজ ড্রপ যদি একই দিকে হয় কারেন্টের দিকে, তাহলে কি হবে? পজিটিভ। আর কে রোধ আছে গো? খুঁজে দেখো তো, এখানে আর কে রোধ আছে? R3। এবার বলো তো দেখি, R3 তে লুপের দিক আর কারেন্টের দিক একই না আলাদা? কোথায় আলাদা? কারেন্ট এইদিকে, লুপও এইদিকে। তাহলে একই হলে এটা হবে I3 R3। তাহলে এটা হলো বাম পক্ষ হয়ে গেল, সমান ডান পক্ষ কি বলেছে? এটা তো বিভব পতনের যোগফল হয়ে গেল, দুটোই পজিটিভ হলো। উল্টো দিকে কারেন্ট আসেনি, তাই পজিটিভ ধরেছি, দুটোই পজিটিভ হলো। এবার ডান পক্ষে কি বলেছি? যে তড়িৎ উৎসগুলো আছে তাদের, যে তড়িৎ উৎসগুলো আছে তাদের বিভব পার্থক্য বা তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগফল। এবার দেখো, এই যে লুপের যে দিক নিয়েছি সেই দিকে, যে লুপের দিক নিয়েছি সেই দিকে তড়িৎ পরিবহন করতে সমর্থ বা হেল্প করছে কোন কোন ব্যাটারিগুলো? কে কে হেল্প করবে এই ডাইরেকশনে ক্লকওয়াইজ কারেন্ট যাওয়ার জন্য? এই ডাইরেকশনে কারেন্ট যাওয়ার জন্য কে কে হেল্প করবে? E1 দেখো এইদিকে হেল্প করছে, তার মানে করছে ক্লকওয়াইজ। আর E2, E2 ও তো হেল্প করছে ক্লকওয়াইজ। করছে না করছে না? E2 কোন দিকে কারেন্ট পাঠাবে? E2 যদি এরকম থাকে তাহলে তো এও এইদিকে কারেন্ট পাঠাবে।
E1 ও এইদিকে কারেন্ট পাঠাবে, তার মানে দুজনেই যোগফল হবে। তাহলে এইটা E1 ও প্লাস হবে আর E2 ও প্লাস হবে। এটা কি বুঝতে পারা গেল না? বুঝতে পারা গেল না? কি গো? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। হ্যাঁ, বলো বলো বলো। কোনটা কোনটা কোনটা? E2? E2 টা দেখো, E2 এইদিকে ছোট, এইদিকে বড়। তাহলে ও কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে। সেদিকেই তো অ্যাকচুয়ালি লুপের কারেন্ট। তাহলে E2 যেদিকে কারেন্ট দিতে চায় সেদিকেই লুপের কারেন্ট, তাই পজিটিভ হলো। E1 যেদিকে কারেন্ট দিতে চায় সেদিকেই লুপের প্রবাহ, তাই পজিটিভ হলো। বোঝা গেল না? গেল না? এবার আমি এই লুপটা নিচ্ছি BCD দেখো, এইখানে একটা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে আর রোধ আছে, আর এখানে একটা ব্যাটারি আছে আর এখানে রোধ আছে। এর নাম BCDEB। এখানে আমি লুপ কোন দিকে ধরেছি? এটা হচ্ছে লুপের ডাইরেকশন। এখানে কারেন্ট কত ধরেছি? এটা কত রোধ ধরেছি গো? R4? কি গো? না R2? R2। এখানে কারেন্ট কত ধরেছি? I2। এটা R4 ধরেছি। কারেন্ট কত ধরেছি? এইদিকে ধরেছি I4, I2, সরি I2 কারেন্টটাই যাবে এদিকে। এবার আমাকে বলো, এখানে আমরা এই একটা কারেন্ট আছে, এই কারেন্টটা কোন দিকে? এই দিকে ধরেছি, I3 ধরেছি, এটা R3। দেখো, যা ছবি ছিল সেটাই এঁকেছি। এটার মান ধরেছি E2, এটার মান ধরেছি E3। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, এই এই যে রোধটা আছে, এই R2 রোধের মধ্যে দিয়ে বিভব পতন পজিটিভ না নেগেটিভ? বিভব পতন, বিভব পতন গুলো কি হবে R2 রোধের মধ্যে দিয়ে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। কারণ কি? কারেন্ট ওইদিকে, লুপও ওইদিকে, তাহলে হলো পজিটিভ I2 R2। R4 এর মধ্যে দিয়ে কি হবে? পজিটিভ না নেগেটিভ? দেখো, লুপও এইদিকে, লুপও এইদিকে, লুপ তো এইদিকে, আর কারেন্ট ওইদিকে, তাহলে এটাও পজিটিভ I2 R4। R3 এর মধ্যে দিয়ে কি হবে? লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, তাহলে R3 এর মধ্যে দিয়ে হবে নেগেটিভ I3 R3। তাহলে মোট বিভব পতন কত হবে বাম পক্ষে? তাহলে বাম পক্ষ কি দাঁড়ালো? I2 R2 প্লাস I1 I2 R4 মাইনাস I3 R3 সমান, ডান দিকে কি হবে? ব্যাটারি। এই ব্যাটারিগুলো, যে সমস্ত ব্যাটারিগুলো লুপে যেদিকে দিক দিয়েছি সেই দিকে কারেন্ট পাঠানোর জন্য হেল্প করবে, তাদের বিভব পার্থক্য বা তাদের তড়িৎচালক বল হবে পজিটিভ। যারা বাধা দেবে তারা হবে নেগেটিভ। দেখো তো কোনটা E2 টা কি? E2 টা দেখো তো পজিটিভ না নেগেটিভ? E2 টা পজিটিভ না নেগেটিভ? E2 কোন দিকে কারেন্ট দেবে? নিচের দিকে। লুপের কারেন্ট কোন দিকে? উপরের দিকে। তাহলে E2 কোন দিকে কারেন্ট দিচ্ছে? নিচের দিকে। লুপের কারেন্ট কোন দিকে? উপরের দিকে। তাহলে E2 টা হবে কি? নেগেটিভ। E3 ও নেগেটিভ হবে, কারণ E3 এই দিকে কারেন্ট দিতে চায়, লুপের কারেন্ট আমি ধরেছি এই দিকে, তাহলে এটাও হবে নেগেটিভ E3। তাহলে এই যে ইকুয়েশন, আগের ইকুয়েশনটা ছিল 2 নাম্বার, এইটা হলো 3 নাম্বার। আগের ইকুয়েশনটা কি ছিল বলে দাও একটু প্লিজ। R3 সমান E1 প্লাস E2, তা এটা 2 নাম্বার।
এই দুটো পেলাম কেভিএল দিয়ে, আর তার আগে কেসিএল দিয়ে কি পেয়েছি, I1 সমান I2 প্লাস R3। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখানে জানা কি, 1 2 3 ইকুয়েশনে নোন কি, জানা কোনগুলো? জানা হচ্ছে তোমার E1 E2 E3, এগুলো জানা। আর কি জানা? R1 R2 R3 R4, এগুলো জানা। তাহলে সব জানা। অজানা কি? আননোন হচ্ছে শুধুমাত্র, আননোন শুধুমাত্র হচ্ছে I1 I2 I3। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে ইন দা প্রবলেম, যেটা ডিসকাস করলাম, ডিসকাস, এটা কমপ্লিট করতে পারলাম না টাইমের জন্য, এখানে ক্যালকুলেট, ক্যালকুলেট I1 I2 I3, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা করে পাঠিও। ওকে, গুড নাইট।